স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। আমি প্রথমে চ্যানেলটা শুরু করেছিলাম, ভেবেছিলাম বিভিন্ন নার্সিংয়ে আসার পরে যে বিভিন্ন 3টে ইয়ার হয়, 3টে ইয়ারে যে ভেরিয়াস অফ সাবজেক্ট থাকে প্রতিটা ইয়ারে, সেই ইয়ার ওয়াইজ হচ্ছে সিলেবাস ওয়াইজ 10 ইয়ার্স ওয়াইজ আমি ভিডিও করব বলে। কিন্তু দেখা যাচ্ছে বিগত বছরে তোমরা দেখেছো, যারা আমার ভিডিও দেখতে থার্ড ইয়ারে যারা পড়তে ওয়েস্ট বেঙ্গল থেকে হোক বা যেখান থেকে হোক, তো আমি প্রত্যেকটা ভিডিও অবসগাইনি এবং কমিউনিটির কোশ্চেন কভার করার চেষ্টা করেছিলাম এবং সেখানে অনেকের হেল্প হয়েছিল এবং অনেকেই আমাকে জানিয়েছিল, অনেকেই থ্যাঙ্কস জানিয়েছে। হচ্ছে অফিস গাইনিয়ের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করেছিলাম বলে সেগুলো কমনও এসেছিলো যখন আমি সাজেশনস টাইপের দিয়েছিলাম। তারপর অনেকে বেশি খুশি হয়েছে যে পিইএমটা এসেছিলো বলে, হোম ভিজিট এসেছিলো বলে। পিএম কিন্তু আমি পরীক্ষার খুব আগেই করেছিলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর উৎসাহিত করার জন্য। তো থার্ড ইয়ারের ভিডিও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তোমরা সবাই প্লেলিস্টে দেখে নেবে। আর যারা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর এখন আমি যেই টপিক নিয়ে বলবো সেটা দেখো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। সবাই বলেছিল আমাকে, মানে আমি একটা ভিডিও করেছিলাম যে এরপরে কি রিলেটেড ভিডিও করলে ভালো হয়, সেকেন্ড ইয়ার নাকি ফার্স্ট ইয়ার নাকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, নাকি এখন কিন্তু যারা পাস আউট হয়েছে, মানে আমার যে ব্যাচ 2021-24 সেই ব্যাচে যারা পাস আউট হয়েছে তারা গভর্নমেন্ট থেকে বেশিরভাগই বসে আছো, কি করবে, কি ডিসিশন নেবে, কোন লাইনে যাবে সেই সব নিয়ে। তো তোমরা বুঝতে পারছো নয়তো। তাহলে আমি বলবো যে এখন আমিও কিন্তু এই রকম সিচুয়েশনে ফেস করছি। সে যতই মানে ডব্লিউবিএনসিতে ফার্স্ট হই না কেন, এটা তো আর গভর্নমেন্ট রিক্রুটমেন্ট নয় যে দেবো সিবি দেবো বা যাই দেবো হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নয়। তো তোমরাও তোমাদের মতো আমিও ফেস করছি সেরকম সিচুয়েশন। তোমরা যদি বাইরে বেরোও তবে বুঝতে পারবে যে এখন কীরকম ক্রাইসিস, মানে ক্রাইসিস বলতে কী, ভ্যাকেন্সির কত ক্রাইসিস চলছে। ভ্যাকেন্সি একদমই নার্সিংহোমগুলোতে বা প্রাইভেট হসপিটালগুলোতে বলতে গেলে নেই। তোমরা যদি সিবি দিতে যাও বা এরকম কলকাতার সাইডেই যাও, বর্ধমান সাইডেই যাও, দুর্গাপুর সাইডে যাও বা উত্তরবঙ্গে, মধ্যবঙ্গে, দক্ষিণবঙ্গে যেখানেই যাও না কেন, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু সিচুয়েশন খুবই খারাপ। প্রাইভেট নার্সিংহোমগুলোতে ঢুকতে পারছে না এখন, প্রথমত ভ্যাকেন্সি নেই বলে। কারণ তোমরা তো বুঝতেই পারছো, দুটো ব্যাচ এখনও পর্যন্ত দুটো ব্যাচ কিন্তু উইদাউট রিক্রুটমেন্টে বসে আছে। হয়তো বেশিরভাগই প্রাইভেটে জয়েন করেছে আর কিছু কিছু সিএইচও, এনইউএইচএম আরও বিভিন্ন পোস্টে চলে গেছে। তো সেই জন্য কিন্তু এখন ভ্যাকেন্সির খুবই অসুবিধা, ভ্যাকেন্সি নেই বলতে গেলে। তাহলে তোমাদের একটাই মোটিভ, এখন তোমরা ধরো নার্সিংহোমে যদি করো, বাইরের স্টেটেই করো, বাইরের প্রাইভেট হসপিটালে করো বাইরের স্টেটে, তাহলে কিন্তু তোমাদের কি করতে হবে, একটা মিনিমাম প্রিপারেশন নিয়ে যেতে হবে। তো সেই প্রিপারেশন, ইন্টারভিউর প্রিপারেশনের জন্য আমি এখন কয়েকদিন ধরে তোমাদের কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি শুরু করতে চলেছি, দেখো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং। আমরা যে ফার্স্ট ইয়ারে পড়েছিলাম সেখানে ইনফেকশন কন্ট্রোল বলে একটা চ্যাপ্টার ছিল, চ্যাপ্টার 12। দেখে নেবে তোমরা, চ্যাপ্টারটা একবার খুলে দেখে নেবে। আর আমি এই ইনফেকশন কন্ট্রোল থেকে কি কি কোশ্চেন করে সেগুলো আমি শর্ট আউট করেছি, সেগুলো তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। তো ভিডিওটিকেও স্কিপ করে দেখবে না, পুরোটা দেখবে, তাহলে না হলে কিন্তু বুঝতে পারবে না কি কি পড়াতে চলেছি বা কি কি ইম্পর্টেন্ট টপিক রয়েছে এই চ্যাপ্টার থেকে। প্রথম কোশ্চেন দেখো, হোয়াট ডু ইউ মিন বাই নজোকোমিয়াল ইনফেকশন। তাহলে প্রথম কোশ্চেন কি, নজোকোমিয়াল ইনফেকশন বলতে কী বোঝো। আমি দেখো তোমাদের চেষ্টা করছি, যারা অনেকেই তো পারবে না, বেশিরভাগই পারবে না ইংলিশে অ্যান্সার দিতে, তাহলে চেষ্টা করবে ইংলিশে দেওয়া, না হলে আমি কিন্তু এখানে বাংলায়ও লিখে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। নজোকোমিয়াল ইনফেকশনকে আর একটা নাম হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনও বলা হয়ে থাকে। তাহলে এইটার যে ডেফিনিশন, এটা ডেফিনিশনে বলা হচ্ছে, দেখো ইনফেকশনস অকারিং মোর দ্যান 48 আওয়ার্স, এটা কিন্তু খুবই ভাইটাল। ইনফেকশনস অকারিং মোর দ্যান 48 আওয়ার্স আফটার অ্যাডমিশন ইন হসপিটাল আর ইউজুয়ালি কনসিডার্ড অ্যাজ নজোকোমিয়াল ইনফেকশন অর হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। অর্থাৎ বাংলায় দেখো লিখে দিয়েছি,
যদি হসপিটালে ভর্তি হবার 48 ঘন্টা পরে পেশেন্টের কোনো ইনফেকশন হয় তাহলে তাকে নজোকোমিয়াল ইনফেকশন বলা হবে। এবার হসপিটাল অ্যাকোয়ার্ড কথাটার মধ্যেই রয়েছে হসপিটালে আসার পরে ইনফেকশনটা হচ্ছে, এবার কত ঘন্টা পরে সেটা হচ্ছে 48 ঘন্টা পরে। এবার তোমাদের এর সাথে সাথে কোশ্চেন করতে পারে যে কী হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা হচ্ছে নজোকোমিয়াল ইনফেকশন রয়েছে সেগুলো দেখো। মোস্ট কমন, আমি মোস্ট কমনগুলো লিখেছি, এরকমভাবে জিজ্ঞেস করতে পারে বা তোমাদের এক্সাম্পলও জিজ্ঞেস করতে পারে। তাহলে মোস্ট কমনের মধ্যে প্রথমে আছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা হচ্ছে 80% কেসের ক্ষেত্রে দেখা যায়। তারপর হচ্ছে আরটিআই, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ওকে, এইগুলো কিন্তু মোস্ট কমন। এছাড়া হচ্ছে নিউমোনিয়া আর ব্লাড স্ট্রিম ইনফেকশন। তাহলে আমি তোমাদেরকে যেগুলো মোটামুটি বলছি সেগুলো কিন্তু খুব ভাইটালস আর খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউয়ের পয়েন্ট অফ ভিউ থেকে। এছাড়াও আমি কিন্তু এটা আজকে পার্ট 1 আলোচনা করেছি ইনফেকশন কন্ট্রোল এর টপিক নিয়ে। এরপরে আবার ফান্ডামেন্টাল বা যে কোনো অন্য সাবজেক্টের যেগুলো মোস্ট কমন জিজ্ঞেস করে সেইগুলো তোমাদের সাথে আলোচনা করব। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে ফুল ফর্ম অ্যান্ড মিনিং অফ পিপিই, অর্থাৎ পিপিই কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে পিপিই এর ফুল ফর্ম এবং মিনিং কি, তার সাথে এক্সাম্পল পিপিই কী হয় সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে দেখো পিপিইর ফুল ফর্ম বলতে আমরা কি বুঝি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ওকে। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে বুঝতে পারছো যে সমস্ত ইকুইপমেন্ট প্রোটেকশন করবে নিজেকে, পার্সোনাল। এরপরে দেখো মিনিং বলতে পিপিই ইজ ইকুইপমেন্ট দ্যাট ইজ ইউজড ফর পার্সোনাল হাইজিন মেনটেনেন্স অ্যান্ড অলসো কন্ট্রোলিং ইনফেকশন। এটা তোমরা তো যদি তখন গুছিয়ে বলতে না পারো তাহলে দেখো আমি বাংলায় তোমাদের জন্য লিখে দিয়েছি, যারা বাংলায় বলবে, যে ইকুইপমেন্টের সাহায্যে পার্সোনাল হাইজিন এবং ইনফেকশন কন্ট্রোল করা হয় তাকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলা হয়। এবার এর মধ্যে কী ইকুইপমেন্ট পড়বে সেটা আমরা দেখে নিই। এক্সাম্পলের মধ্যে দেখো গ্লাভস, আগে 3টে জি দিয়ে লিখেছি মানে অ্যালফাবেটিক্যালি। প্রথমে গ্লাভস আসবে, গাউন আসবে, গগলস আসবে, ওকে। গ্লাভস, গাউন, গগলসের পরে এরপরে যেটা আছে হেড ক্যাপ, ওকে, হেড ক্যাপ। তারপর আছে মাস্ক আছে, তারপর শু কভার। এইগুলো কিন্তু অ্যাজ এ মেডিকেল লাইফে তোমার পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট হিসেবে ইউজ করা হয়। এবার হচ্ছে এরপরে এই যে চ্যাপ্টার থেকে যেটা খুব বেশি ধরতে দেখা যায় সেটা দেখো আমি অন দ্য স্ক্রিনে এনেছি, হোয়াট আর দ্য ইউনিভার্সাল প্রিকশনস অর স্ট্যান্ডার্ড সেফটি প্রিকশনস, ঠিক আছে। এটা তোমাকে এইভাবেই ধরতে পারে যে ইউনিভার্সাল প্রিকশনস বলতে কী বোঝো আর কী ইউনিভার্সাল প্রিকশনসের স্টেপস রয়েছে সেগুলো দেখো আমি লিখেছি। প্রথমে হচ্ছে হ্যান্ড হাইজিন, ওকে। হ্যান্ড হাইজিন যেটা হচ্ছে আমরা সবাই জানি হ্যান্ড ওয়াশিং মেনটেন করতে হবে প্রপার টাইম অনুযায়ী। আমি হ্যান্ড হাইজিন নিয়ে পরবর্তী টপিকই রয়েছে হ্যান্ড হাইজিন, সেটা আলোচনা করে দেবো। ইউজ অফ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, যেটা একটু আগেই বললাম, পিপিই ইউজ করা কিন্তু স্ট্যান্ডার্ড বা ইউনিভার্সাল প্রিকশনসের মধ্যে পড়ে। সেফ হ্যান্ডলিং অফ ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট অ্যান্ড লিনেন, অর্থাৎ প্রত্যেকটা ইকুইপমেন্ট বা ইনস্ট্রুমেন্ট বা লিনেন যেগুলো বেডশিট সেগুলো ইউজ করার পরে আমাদেরকে কিন্তু ঠিকঠাকভাবে হ্যান্ডলিং করতে হবে, ঠিকঠাক জায়গায় ডিসপোজাল করতে হবে, ঠিকঠাকভাবে সেগুলোকে ডিসইনফেকশন করে আবার রিউজের জন্য স্টোরেজ করে রাখতে হবে। এরপরে যেটা পয়েন্ট রয়েছে দেখো সেটা হচ্ছে ডিসইনফেকশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ক্লিনিং, ওকে। এনভায়রনমেন্ট মানে তোমাকে প্রত্যেকটা জিনিস বললাম ডিসইনফেকশন করতে হবে হাইপোক্লোরাইড সলিউশনে রেখে, এবং তার সাথে সাথে এনভায়রনমেন্টকেও কিন্তু ক্লিন রাখতে হবে। এরপর এর সাথে লাস্ট যেটা রয়েছে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট। বিএমডাব্লিউ ম্যানেজমেন্ট আলাদা চ্যাপ্টার রয়েছে, সেখানে আমি বিএমডাব্লিউ ম্যানেজমেন্টে কী বিন ইউজ করা হয় এবং এর ইম্পর্টেন্স কী সেই ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য কিন্তু কী করতে হবে, তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপরের যে কোশ্চেন রয়েছে সেটা দেখো 5 মোমেন্টস অফ ফর হ্যান্ড হাইজিন। তাহলে আমি যে বললাম তোমাদের সাথে ডিসকাস করব হ্যান্ড হাইজিন নিয়ে, তাহলে হ্যান্ড হাইজিনের 5 মোমেন্টস, অর্থাৎ বলতে পারো আমরা কখন কখন একটা মেডিকেল ফিল্ডে থেকে কখন হ্যান্ড ওয়াশিং করব। প্রথমেই দেখো রয়েছে বিফোর টাচিং আ পেশেন্ট, তাহলে একটা পেশেন্টকে টাচ করার আগে তোমাকে হ্যান্ড ওয়াশিং করতে হবে। বিফোর ক্লিন অর অ্যাসেপটিক প্রসিডিওর, অর্থাৎ যে কোনো ক্লিন বা অ্যাসেপটিক প্রসিডিওর মেনটেন করার আগে তোমাকে হ্যান্ড ওয়াশিং করতে হবে। আফটার বডি ফ্লুইড এক্সপোজার অর রিক্স, কোনো বডি ফ্লুইড, সেটা ব্লাড হতে পারে, সেটা সিমেন হতে পারে, সেটা কাফ হতে পারে, ওকে, যে কোনো বডি ফ্লুইড রিক্স তুমি এক্সপোজ হয়েছো সেটার পরে।
আফটার টাচিং আ পেশেন্টের যে কোনো গায়ের যে কোনো পার্টে টাচ করার পরে তুমি কেয়ার দিচ্ছ, তারপরে টাচ করার পরে আফটার টাচিং পেশেন্ট সারাউন্ডিং, অর্থাৎ পেশেন্টের সারাউন্ডিংসে তুমি যা কিছু জিনিস টাচ করছো সেই টাচ করার পরে কিন্তু তোমাদের হ্যান্ড ওয়াশিং করতে হবে। তাহলে এই 5টা রয়েছে হ্যান্ড ওয়াশিংয়ের 5 মোমেন্টস। এরপরে যেটা রয়েছে দেখো, হ্যান্ড ওয়াশিং জানলাম, হ্যান্ড ওয়াশিংয়ের 5 মোমেন্টস জানলাম, এবার তোমাদের স্টেপস জানতে হবে, তার সাথে সাথে কিন্তু এর টাইম জানতে হবে। তাহলে স্টেপ অ্যান্ড মেথড অফ হ্যান্ড হাইজিন, এখানে কিন্তু 6টা স্টেপ রয়েছে, খুব ইম্পর্টেন্ট স্টেপ রয়েছে যেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখবে, আমি ডিসকাস করছি। প্রথমত যে স্টেপসটা, প্রথমত আমরা কি করতে হবে, হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে 1 স্ট্রোকে যতটা সোপ বা লিকুইড সোপ পড়ে সেটা নিয়ে তারপরে ভালো করে পুরো মাখিয়ে নিয়ে ফোম তৈরি করে তারপরে কিন্তু এই স্টেপগুলো তোমাদেরকে মেনটেন করতে হবে। ফার্স্ট স্টেপ দেখো, রাব হ্যান্ডস পাম টু পাম, অর্থাৎ দুটো হাতের পাম একসাথে রাব করতে হবে। এগুলো সব 10 সেকেন্ড করে, ওকে। 1001, 1002, 1003 এরকম করে 1010 পর্যন্ত তোমাদেরকে রাবগুলো করতে হবে, স্টেপগুলো। এরপরে রাব রাইট পাম ওভার লেফট ডরসাম উইথ ইন্টারলাস্ট ফিঙ্গার অ্যান্ড ভাইস ভার্সা। এটা মানে কি বলছে, ধরো তোমার ডান হাতের তালুটাকে বা হাতের তালুর যে মানে বা হাতের উল্টো দিকে তালুর অপোজিটে যে ডরসাম রয়েছে সেখানে তোমাকে ভালো করে কী করতে হবে, 10 সেকেন্ডস ইন্টারল্যাস্ট করে রাব করতে হবে এবং অপোজিট হ্যান্ডে সেমভাবেই ডিরেকশনে করতে হবে 10 সেকেন্ড করে। এরপরে দেখো, ব্যাকস দ্য ফিঙ্গার্স অর্থাৎ নাকেলস টু অপোজিং পাম্পস উইথ ফিঙ্গার্স ইন্টারল্যাস্ট, ওকে। এটাই কি বলছে যে তোমার পিছনের দিকে যে নাকেল, ওকে, পিছনের দিকে যে নাকেল রয়েছে সেই নাকেল এর সাথে তোমার অপোজিট হাতের যে পাম রয়েছে সেখানে রাব করতে হবে, এটাও 10 সেকেন্ডে এবং অপোজিট হ্যান্ডেও করতে হবে, এটাও ভাইস ভার্সা। এরপরে যেটা রয়েছে দেখো, রোটেশনাল রাবিং অফ লেফট থাম ক্ল্যাপসড ইন রাইট পাম অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ কি লেফট থাম তোমার যাই করবে দুটো হাতে একসাথে করতে হবে, ঠিক আছে, ভাইস ভার্সা লেখা আছে ওই জন্য। তাহলে এটা হচ্ছে রোটেশনাল রাবিং করতে হবে, লেফট থাম ক্লোজড ইন রাইট পাম, রাইট পামের মধ্য দিয়ে হচ্ছে তোমার লেফট থামকে রোটেশন করে করে 10 সেকেন্ড গুনতে হবে, তারপরে অপোজিট হ্যান্ডেও সেম ডিরেকশনে করতে হবে। এরপরে স্টেপ, রোটেশনাল রাবিং অফ ফিঙ্গার টিপস অফ লেফট হ্যান্ড ওভার রাইট পাম ইন অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ ধরো রাইট পামের ওপর তুমি লেফট হ্যান্ডের যে ফিঙ্গার টিপস 5টা ফিঙ্গার টিপস রয়েছে সেই ফিঙ্গার টিপকে অ্যান্টি ক্লকওয়াইজ তোমাকে রাব করতে হবে, রোটেশনাল রাব করতে হবে এবং অপোজিট হ্যান্ডেও ঠিক সেম ডিরেকশনে কিন্তু এই রাবিং করতে হবে। এরপরে যেটা আছে, রোটেশনাল রাবিং অফ রিস্ট টু হাফ অফ এলবো অফ বোথ হ্যান্ড, দুটো হাতেই রিস্ট থেকে এলবোর অর্ধেক পর্যন্ত অর্থাৎ কনুইয়ের অর্ধেক পর্যন্ত তোমাকে কিন্তু রোটেশনাল রাবিং করতে হবে 10 সেকেন্ডের জন্য দুটো হাতেই। এবং এটা বলে রাখি, এখানে মেডিকেল হ্যান্ড ওয়াশিংয়ের প্রসিডিওর বললাম, সার্জিক্যাল হলে ঠিক সেমভাবেই করতে হবে কিন্তু টাইমটা একটু বেশি নিয়ে করতে হবে এবং তার সাথে লাস্ট যে স্টেপটা বললাম রিস্ট টু হাফ অফ এলবো হবে না, ওটা রিস্ট টু এলবো হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমরা জানবো টাইম অফ হ্যান্ড হাইজিন, অর্থাৎ হ্যান্ড হাইজিন আমরা কোন কোন টাইমে মানে কতক্ষণ ধরে মেনটেন করব, এটা দেখো, এটা কিন্তু খুব ভাইটাল। প্রথমে আমরা যদি বলি মেডিকেলের 40 থেকে 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট, এটা একটা হাতের জন্য বলেছে। দুটো হাতে যদি করতে যাও তাহলে সেটা হবে 120 সেকেন্ড 2 মিনিট, আর সার্জিক্যালের জন্য আপ টু 5 মিনিট দুটো হাত মিলিয়ে, ওকে।